আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল এবং অকটেনের দাম লিটারে 2 টাকা কমানো হয়েছে। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আজ থেকে নতুন এই দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেল 100 টাকা, কেরোসিন 112 টাকা, পেট্রোল 116 টাকা এবং অকটেন 120 টাকা নির্ধারণ করা হয়েছে। সোনার দামে অস্থিরতা বেড়েই চলেছে। শনিবার সকালে দাম কমে আবার বেড়েছে সন্ধ্যায়। এ দফায় ভরিতে বেড়েছে 4082 টাকা। তাতে 22 ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,59,699 টাকা। নতুন দাম আজ রোববার থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস শনিবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে গতকাল সকালে প্রতি ভরিতে সোনার দাম কমেছিল সর্বোচ্চ 15,746 টাকা। এর ফলে সারাদিন প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে 2,55,617 টাকায়। গত শুক্রবার সোনার দাম ভরিতে 14,638 টাকা কমেছিল। বৃহস্পতিবার দেশে সোনার দাম প্রতি ভরি সর্বোচ্চ 16,213 টাকা বেড়েছিল। তাতে নতুন দাম হয়েছিল 2,86,000 টাকা। করোনার পর থেকে গত 5 বছরে দেশে বিদেশে সোনার দাম দ্রুত গতিতে বাড়তে থাকে। দেশের বাজারে 2023 সালের 21 জুলাই প্রতি ভরি সোনার দাম 1 লাখ টাকায় ওঠে। তা গত বছরের ফেব্রুয়ারিতে 1.5 লাখ এবং অক্টোবরে 2 লাখ টাকার মাইল ফলক স্পর্শ করে। গত সপ্তাহে 2.5 লাখ টাকা পেরিয়ে যায়। দর্শক, সোনার দামের এই অস্থিরতা দেশে এবং দেশের বাইরে এবং এ নিয়ে নানান আলোচনা চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দেশেও আসলে এর প্রভাব যখনই বিশ্ববাজারে দাম বাড়ছে সাথে সাথে বাংলাদেশেও বেড়ে যাচ্ছে। এবং গত এক সপ্তাহে আমরা যেটি দেখতে পাচ্ছি, একবার উঠছে একবার কমছে, সকালে বেড়ে গেলে বিকেলে কমছে অথবা সকালে কমলে বিকেলে বাড়ছে। এই যে অস্থির পরিস্থিতি আসলে কেন হচ্ছে এবং এই অস্থিরতা কতদিন চলতে পারে সেটি একটু আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই যে স্বর্ণের বাজারের ডাইনামিক্সটা একটু যদি আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন, মানে আন্তর্জাতিক বাজারে সোনার দামটা আসলে কিভাবে নির্ধারণ হয়, কেন বাড়ে এবং বিশেষ করে গত 2023 সালের আমরা যেটি বলছিলাম যে 23-এর পর থেকে এত দ্রুত গতিতে প্রায় 3 গুণ হয়ে যাওয়া, এটার পেছনে আসলে কি কারণ ছিল? ধন্যবাদ। আসলে স্বর্ণের বাজারে যে গতি প্রকৃতি সেটা নিয়ে আসলে খুব বেশি বিশ্লেষণ আমাদের যে অর্থনৈতিক যে আলোচনা বা এখানকার যে স্কলারলি অ্যাক্টিভিটি তো সেগুলোতে কিন্তু সেভাবে আসে না। তো স্বর্ণের বাজার একটা সময় স্থিতিশীল ছিল যখন গোল্ড স্ট্যান্ডার্ড ছিল, মানে এই ডলার বা অন্য কোনো যে মুদ্রা সেগুলোর দাম যখন স্বর্ণের মান অনুযায়ী নির্ধারিত হতো তখন আসলে স্বর্ণের বাজারটা অনেকটা স্থিতিশীল ছিল। কিন্তু যখনই আসলে এই যে বিশ্বের বড় বড় দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তারা স্বর্ণের মান থেকে বের হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে এই যে যে সমস্ত বিজনেস সাইকেল গুলো আছে, যেমন যদি কোনো ডিপ্রেশন হয় যদি বা বিশ্ব অস্থিরতা তৈরি হয়, সেক্ষেত্রে তখন কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে আসলে এই স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। বিশেষ করে আমরা যদি খেয়াল করি যে কোভিড-19 যখন হলো, তো সেই সময়টা তো আসলে বিশ্ব অর্থনীতিতে অনেকটাই মন্দা অবস্থা, অর্থনীতির গতি অত্যন্ত শ্লথ হয়ে গিয়েছিল। তারপরেও তখন কিন্তু স্বর্ণের দাম বেড়েছে। আর এরপরে আপনি যেটা বললেন যে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো তখন আবার তরতর করে বাড়তে থাকলো আসলে স্বর্ণের দাম, এবং এই বছর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো রেকর্ড কিন্তু তারা তৈরি করেছে দামের ক্ষেত্রে। এখন কেন এই এই ধরনের এই যে দামের উত্থান ঘটে বা স্পেশালি দামটা ক্রমাগত ভাবে কেন বাড়তে থাকে, এখানে কয়েকটা বিষয় আছে যেটা আসলে যারা অর্থনীতিবিদ এবং যারা বিশেষজ্ঞ তারা বলে থাকেন। সেটা হলো যে অর্থনীতিতে মানে বিশ্ব অর্থনীতি জুড়ে কোনো যদি অনিশ্চয়তা থাকে তখন কি হয় যে এই সমস্ত মাল্টি বিলিয়ন ডলারের যে ইনভেস্টমেন্ট গুলো আছে তো সেগুলো আসলে স্বর্ণের দিকে বা যেগুলো মূল্যবান ধাতু তাদের দিকে যায়। স্বর্ণটাই হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মূল্যবান ধাতু এবং এর পেছনেও যাচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অন্য যে সমস্ত মূল্যবান ধাতু রয়েছে সেগুলোতেও কিন্তু দাম বাড়ছে, যেমন প্লাটিনামের দাম বেড়ে গেছে, হ্যাঁ, রূপার দাম বেড়ে গেছে। এগুলো কিন্তু হচ্ছে তার মানে হলো যে এই অনিশ্চয়তার মুখে যারা হচ্ছে বড় বিনিয়োগকারী তারা কিন্তু এই জায়গাগুলোতে মানে এই স্বর্ণে বিনিয়োগ করতে চান।
তো এবং এই যখন আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেল, তার আগে আমাদের দেশে কিন্তু স্বর্ণ নীতিমালা তৈরি করা হয়েছিল, এবং বাংলাদেশে বড় বড় যে সিন্ডিকেট ফাইন্যান্সিং সেটা হয়েছিল আমাদের দেশে, যাতে বিশেষ করে বসুন্ধরাকে এটা অনুমতি দেওয়া হচ্ছিল যে এটা গোল্ড রিফাইনারি যারা তৈরি করে। তো সেই বিষয়গুলো আমরা দেখেছি এবং আমরা অনেক আলোচনাও করেছি যে দেশের জন্য এটা ভালো, মেড ইন বাংলাদেশ হিসেবে এই স্বর্ণের বারগুলো বিদেশে রপ্তানি হবে। তো এরপরে যেটা হলো যে এমন ভাবে বাড়তে থাকলো আসলে এই স্বর্ণের দাম, তখন কিন্তু ওর ডোর সেগুলো কিন্তু সিকিউর করাটা অনেক কঠিন হয়ে গেল। আর এখন যেটা হয়েছে সেটি হলো যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে, এটি ছাড়া নতুন নতুন উত্তেজনা তৈরি হচ্ছে, মধ্যপ্রাচ্য উত্তেজনা, যুদ্ধ, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ল্যাটিন আমেরিকাতে এরকম এক ধরনের কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে, উত্তেজনা হয়েছে। তো যত বিশ্ব অর্থনীতিতে বা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলে উত্তেজনা বাড়বে, ততই আসলে এই স্বর্ণে বিনিয়োগ করাটা বাড়বে, এবং এটা ইতিহাসে আমরা এটাই দেখতে পেয়েছি। তো সেইটার একটা কিন্তু আউটকাম এটা একটা। আর এখন পাগলের মতো আসলে দেশের দেশের সেন্ট্রাল ব্যাংক গুলো এই স্বর্ণ মজুত করতে যাচ্ছে রিজার্ভ হিসেবে। আগের যে শিল্পের যে চাহিদা সেগুলো তো আছে, বিশেষ করে ইলেকট্রনিক্স এর যে স্বর্ণের ব্যবহার সেটা আমরা জানি, তো সেটার কারণে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড একটা আছে। তো আর এর পাশাপাশি যেহেতু বিভিন্ন দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, তারা আসলে আগে যেটা করতো যে যে বড় যে সমস্ত শক্তিশালী মুদ্রাগুলো আছে, বিশেষ করে যে ডলার, এই ডলার তারা মজুত করতে চাইতো। এখন কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু স্বর্ণের দিকে ঝুঁকছে, অনেকেই তারা এই স্বর্ণ কিনে নিচ্ছে, যার ফলে এই যে অতিরিক্ত যে চাহিদা তৈরি হয়েছে সেটা কিন্তু এখান থেকে। আর যে সমস্ত বিনিয়োগ, যেগুলো বড় বিনিয়োগ যে আসলে এই এই মুদ্রাতে রাখবে, না হচ্ছে স্বর্ণে বা মূল্যবান ধাতুতে রাখবে, তো সেটাতে বিতর্ক আছে। তবে এখন যেহেতু সার্বিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই গোল্ড প্রকিউরমেন্ট সেটা বেশি হচ্ছে, এই কারণে কিন্তু এই যে অস্বাভাবিক যে চাহিদা বৃদ্ধি, আর যেহেতু যোগানটা খুবই সীমিত, তো এই কারণে আমার মনে হয় যে এই এই যে স্বর্ণের দাম বাড়ছে। তবে রিসেন্টলি যেটা দেখলেন আপনারা, যে এই হঠাৎ করে কমে গেল প্রায় একবার 14,000, একবার 16,000 এরকম করে। তো সেটার একটা মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে একটা নীতির একটা বিষয় আছে, যেমন ফেড বা যে ফেডারেল রিজার্ভ সিস্টেম যেটাকে বলে, মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, তো সেখানকার যে হচ্ছে হেড, তাকে নিয়োগ করা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে আসলে কে এই যে একটু সুদের হার, বিশেষ করে যে নীতি সুদের হার, সেটার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। তো সেটা নিয়ে যেহেতু বিতর্ক তৈরি হয়েছিল, এই কারণে কিন্তু এই স্বর্ণের বাজারে হঠাৎ করে দেখলাম যে উত্থান পতন হচ্ছে। এখন মোটামুটি জিনিসটা স্থিতিশীল হয়ে গেছে, এই কারণে দেখলেন যে কিছুটা হয়তো দাম কমে গেছে। মানে আমরা কিন্তু এক ধাক্কায় $500 মতো পার আউন্সে কিন্তু কমাটা দেখতে পেয়েছি। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি যে একদিকে হচ্ছে নীতিগত বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভিতরে, আর হলো যে বিশ্ববাজারে যে অস্থিরতা, এবং এই যে কেন্দ্রীয় ব্যাংকগুলোর যে অতিরিক্ত সোনা কিনে রিজার্ভ করার একটা প্রবণতা, তো এই বিষয়গুলো মিলিয়ে আসলে এই উত্থান পতনগুলো তৈরি হয়েছে। এই অস্থিরতা কতদিন চলতে পারে বলে আপনার কাছে কি মনে হয়? কোথায় যেতে পারে এই দামটা, কত পর্যন্ত উঠতে পারে, বা কোথায় গিয়ে এটি আবার একটা স্থিতিশীল অবস্থায় আসতে পারে, সেই সেই জায়গাটা মানে কি মনে হয় আপনার? হ্যাঁ, আজ থেকে প্রায় 1 মাসের মতো আগে আমি একটা প্রজেকশন দিয়েছিলাম যে এই যে খুব দ্রুতই আসলে এই স্বর্ণের দাম $5,000 পার আউন্স এটা কিন্তু ক্রস করবে। তো সেটা কিন্তু আমরা দেখতে পেলাম যে এরকম ক্রস করলো, এবং মানে একদম মোস্ট রিসেন্ট যেটা আসলে যেটা আপওয়ার্ড ট্রেন্ড, সেটা হয়েছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেডের যে যে প্রধান, তাকে নিয়োগ করা নিয়ে আর কি। যে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি সুদের হার, সেটা একটা এই সারা বিশ্ব অর্থনীতির দিকে যেমন একটা প্রভাব বিস্তার করে, একই সঙ্গে আসলে দেশের অভ্যন্তরীণ অর্থনীতি, বিশেষ করে ডলারের মূল্যমান কেমন হবে, সেটা নিয়েও কিন্তু এক ধরনের নীতিগত প্রভাব থাকে তার। এখন ডলার যদি শক্তিশালী হয়, তাহলে কিন্তু এই যে অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতু, সেগুলোর কিন্তু রিলেটিভ স্ট্রেংথ সেটা কিন্তু কমে যায়। তো এখন যারা স্বর্ণে বিনিয়োগকারী, তারা কিন্তু বিশেষ করে যে রাষ্ট্রীয় যে স্বর্ণের বিনিয়োগকারী, তো তারা কিন্তু এখন একটু মাথা চাড়া দিয়ে উঠছেন। তার কারণ যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই ট্যারিফ পলিসি, সেই ট্যারিফ পলিসি কিন্তু এক ধরনের বড় প্রেশার তৈরি করেছে আসলে ইন্টারন্যাশনালি। বিশেষ করে এই মাঝখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কিন্তু একটা বড় বিভেদ তৈরি হয়েছিল বাণিজ্য এবং অন্যান্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো তখন কি করেছে যে ইউরোপের যে সমস্ত ইন্ডিভিজুয়াল কান্ট্রি, তাদের যে সেন্ট্রাল ব্যাংকগুলো, তারা কিন্তু আবার স্বর্ণের আসলে যে ফরেন কারেন্সির জায়গাতে স্বর্ণ মজুত করতে যাচ্ছে অ্যাজ রিজার্ভ। তো এইটা একটা বড় রকমের চাপ তৈরি করেছে স্বর্ণের মানে চাহিদার উপরে। এই কারণে দাম যেটা বেড়ে গেছে আমি দেখলাম। তবে আমার কাছে মনে হয় যে প্রধান বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মুদ্রানীতিটা কেমন হবে, সেটা কিন্তু একটা বড় রকমের একটা প্রতিকৃতি তৈরি করে। এখন আপনারা যেটা দেখছেন যে হঠাৎ করেই বড় রকমের পতন হয়েছে যে স্বর্ণের দামের, আবার কিছুটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, তার কারণ অনেক বিনিয়োগ হয়ে গেছে। আমার মনে হয় যে পতনটা এটা চলতে থাকবে আরো আরো কিছুদিন। তবে এই যে ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে হেড, ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেলে ওনার যে কি পলিসি থাকে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের যে যে সমস্ত মুদ্রানীতি, সেগুলো নিয়ে
ডলারের দাম কেমন হবে, নীতি সুদের হার কেমন হবে। তো সেগুলা উনি সেট করে ফেললেই তখন কিন্তু মোটামুটি আবার আমরা দেখবো যে না, একটা স্টেবিলিটি চলে এসছে। তবে আগে যে দাম ছিল সেই দামের কথা এখন আর চিন্তা করা যাবে না। এখন নতুন করে যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটাই মোটামুটি ভাবে একটা সময় ধরে চলতে থাকবে। এখানে এবার আমরা একটু দেশের বাজারে আসতে চাই, যে আপনি জানেন যে বাংলাদেশে আসলে স্বর্ণের বড় ধরনের একটা বাজার রয়েছে, কিন্তু যদিও সেই বাজারটি খুব বেশি ফর্মাল চ্যানেলে আমরা বাজুসকে দেখছি গত 2-3 বছর ধরে একটা পুরো ব্যবসাটাকে একটা লিগ্যাল প্রসেসে আনার চেষ্টা চলছে, এবং সেই জায়গাটাতে এখন বর্তমানে স্বর্ণের ব্যবসায়ীরা যে ধরনের অবস্থায় আছে তাদের আসলে তারা তো বুঝতে পারছে কিনা যে স্বর্ণের মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে। তাদের নিশ্চয়ই বেচাকেনায় একটা বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। মানুষের যেহেতু দাম অনেক বেশি বেড়ে গেছে, মানুষ হয়তো স্বর্ণ সেভাবে মানে কিনছে না। সেই জায়গাটাতে স্বর্ণ ব্যবসায়ীরা বা বাংলাদেশের যে স্বর্ণের মার্কেটটা, সেখানের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, বাংলাদেশের যে স্বর্ণের বাজার, সেটা যদি আমরা দেখি যে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত, মানে একেবারে একটা গ্রামে গেলেও বা উপজেলা পরেও কিন্তু আমরা দেখতে পাই যে এই স্বর্ণ শিল্পীরা আছেন, মানে সেখানে এসে যুগ যুগ ধরে পুরুষানুক্রমে তারা কিন্তু এই ব্যবসাগুলো করছেন। এবং আগে যেটা আমরা দেখতাম, আজ থেকে কয়েক বছর আগেও, ইভেন কোভিড-19 আগে আমরা দেখতে পেয়েছি যে যারা গরিব মানুষ তাদেরও কিছু না কিছু স্বর্ণের গহনা রয়েছে, কিন্তু এখন মানুষ কিন্তু মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও ভয় পাচ্ছেন স্বর্ণ কিনতে গিয়ে। তো এই অবস্থায় তো আমরা বুঝতেই পারছি যে আসলে যারা জুয়েলারি শিল্পের সঙ্গে নিয়োজিত, তাদের অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। মানে তাদের যারা কর্মী, তাদের বেতন তারা দিতে পারছেন না। অনেক স্বর্ণ শিল্পী তারা কিন্তু এখন পেশা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন, বা অনেকে পেশা ছেড়ে দিচ্ছেন। যার ফলে পুরো যে জুয়েলারি শিল্প, মানে স্বর্ণের ব্যবসার সঙ্গে যারা জড়িত, একেবারে পাইকার থেকে শুরু করে আমরা যদি পুরান ঢাকার পাইকারটা দেখি, এবং একেবারে যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যারা স্বর্ণ শিল্পী, প্রত্যেকেরই কিন্তু এখন অবস্থা ভালো নয়। তাদের ব্যবসা কিন্তু অনেকটাই সংকুচিত হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকে বিনিয়োগ করে ফেলেছেন, এবং বিনিয়োগে তারা লং টার্মে যেরকম চিন্তা করেন যে না ঠিক আছে 1-2 বছর রাখবো এই বিনিয়োগের টাকা, সেরকম কিন্তু নয়। তারা কিন্তু প্রতিদিনের বিক্রির উপরে নির্ভরশীল। তারা কিনবেন, বিক্রি করবেন স্বর্ণের গয়না। তো এখন আবার আরেকটা জিনিস আছে যে আমরা কিন্তু কিছুটা এক্সপোর্টও করি এই 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 যে স্বর্ণের গহনা, মধ্যপ্রাচ্য সহ অন্যান্য দেশে যায়। তো একদিকে হলো যে আমাদের ডোমেস্টিক মার্কেট সেটা কিন্তু ছোট হয়ে গেছে, আবার একই সঙ্গে যে আমাদের এক্সপোর্ট মার্কেট, তার জন্য যেরকম ট্রানজেকশন ওইটা কিন্তু হচ্ছে না আমাদের এখানে। সুতরাং সব মিলিয়ে এখন আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ যে স্বর্ণের বাজার সেটা কিন্তু অনেকটাই সীমিত, এবং এখানকার যে বিনিয়োগ, কর্মসংস্থান এবং এই যে প্রতিদিনের যে ব্যবসা পরিচালনা, সেটা খরচ হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু তাদের আয়টা আসছে না। যার ফলে এই যে সীমিত যে স্বর্ণের বাজার, সেই বাজারটা কিন্তু এই যে বাজুস বা তাদের যে অ্যাসোসিয়েশন, তাদের জন্য কিন্তু একটা সুন্দর দিক নির্দেশনা কিন্তু করার মতো অবস্থা তৈরি করছে না। তো সব মিলে আমি বলবো যে আসলে এই এই স্বর্ণের বাজার যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে কিন্তু খুব দ্রুত একটা বিকাশমান বাজার হিসেবে ছিল বাংলাদেশে, দেশের ভিতরেও এই যে স্বর্ণের গহনার যে চাহিদা সেগুলো ছিল, বা আমাদের এক্সপোর্টের জন্য আমরা স্ট্র্যাটেজি তৈরি করছিলাম। আমাদের আইন রয়েছে, বিশেষ করে যে স্বর্ণ নীতিমালা, সেটা কিন্তু যুগোপযোগী করার জন্য আমরা সবাই কিন্তু ইনপুট দিয়েছি, আমি নিজেও আসলে এখানে কাজ করেছি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখন যে অবস্থা এই স্বর্ণের বাজারে, বিশেষ করে বিশ্ব বাজারে যে দামটা বেড়ে যাওয়ার কারণে প্রতিদিনই দেখা যাচ্ছে যে সকালে একবার বিকেলে একবার অনেক সময় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করতে হচ্ছে, যার ফলে বিনিয়োগেরও কেউ আস্থা পাচ্ছেন না। এখানে এই জিনিসপত্রের যেরকম অন্যান্য জিনিসের দাম বেশি, মানে ইনফ্লেশন বেড়ে গেছে, এর মধ্যে স্বর্ণের বাজারে যেরকম পাগলা ঘোরার মতো ছুটছে, এই অবস্থায় আসলে খুব কঠিন হয়ে গেছে আর কি যে এখানে বিনিয়োগ করাটা বা যে কোনো ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া। আমাদের এখানে আসলে ইনফর্মালি প্রচুর স্বর্ণ যেহেতু আসে, সেই জায়গাগুলোতে এখন যে স্বর্ণের মজুদ আছে আমরা জানি যে ব্যবসায়ীদের কাছ থেকে, সেখানে আমরা দেখেছি যে গত সপ্তাহে বাজুসের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানের সাথে বৈঠকে তারা বলেছেন যে তাদের কাছে যে স্বর্ণগুলো মজুদ আছে সেগুলো প্রতি ভরিতে 1,000 টাকা করে কর দিয়ে তারা সেটিকে বৈধ করতে চান, সেই দাবি করেছেন। এবং স্বর্ণ আমদানির ক্ষেত্রে যে ভ্যাট রয়েছে, যে শুল্ক হার রয়েছে, সেটিও তারা কমানোর দাবি করছেন। এই জায়গাটাতে আসলে আমাদের স্বর্ণ শিল্পটাকে একটি টেকসই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এনবিআর বা সরকারের পক্ষ থেকে আসলে কোন ধরনের পলিসি দরকার? না, এটা একটা বাস্তবতা যে এই স্বর্ণ অনেক ক্ষেত্রে ইনফর্মাল আছে আর কি। হ্যাঁ, এবং সেই ইনফর্মালটা কিভাবে হয় আমরা জানি যে ইনফর্মালি কিছু ইম্পোর্ট হয়, আর কিছু হচ্ছে যে আমাদের ভেতর থেকে রিসাইকেল হয়, বা যে এই ইনফর্মাল কেনা বেচা এগুলোর মাধ্যমে হয়। কিন্তু সার্বিকভাবে যারা ব্যবসা করেন তাদের কাছে পুরোটাই তো আসলে ইনফর্মাল। তো এটা একটা বিষয়, এবং এইটা প্রতিদিন আগে যেরকম একটা ট্রানজেকশন যেগুলো হতো,
তাতে কিন্তু সেইভাবে যে এখন যে কোনো লাস্ট স্টক গড়ে উঠেছে সেটা কিন্তু হতো না। এখন আসলে এটা সবার জন্যই মঙ্গল যদি আসলে এটা ইনফর্মালটাকে ফর্মাল করে ফেলা যায়, এবং এই স্বর্ণ নীতিমালা অনুযায়ী যে আমাদের ইম্পোর্টটা একটু ইজিং হবে সেটা কিন্তু আমরা এক্সপোর্ট করেছি, মানে এক্সপোর্ট করেছিলাম যে এখানে আমরা যদি স্বর্ণ আমদানি করি তাহলে সেই ক্ষেত্রে এই যারা ব্যবসায়ী রয়েছেন যারা আসলে ফর্মালি ইম্পোর্ট করতে চান, তো তারা যেন খুব সহজে এটা ইম্পোর্ট করতে পারেন এবং সেখানে ভ্যাট বা যে ডিউটি সেটা যেন কম থাকে। তো এখন এই মুহূর্তে যেটা আছে সেটা আসলে এমনিতেই ব্যবসা পরিচালনা করাটা খুব কঠিন হয়ে গেছে এই স্বর্ণ ব্যবসায়ীদের জন্য। তো এরপরে যদি আমাদের এখানে কোনো সুযোগ থাকে, আমি মনে করি সুযোগটা দেওয়া উচিত, যে যাতে করে আসলে এখানকার যে ট্যাক্স সেটা যেন অর্ধেক হয়। মানে এই এখন তো আসলে তাদের ব্যবসা পরিচালনা করাটাই কঠিন। তো এই অবস্থায় এটা যদি আমরা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে অন্তত তারা টিকে থাকবেন। আমরা তো টেকসই অবস্থাতেই চাই, কিন্তু এই মুহূর্তে আসলে তাদের এই ব্যবসাটা টিকে রাখাটাই অনেকটা কঠিন হয়ে গেছে। আর একই সঙ্গে আমরা যদি এই সুযোগে অন্তত, যেহেতু একটা ফিসকাল স্ট্রেস আছে, মানে সরকার যেহেতু এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে তাদের টার্গেট যেটা সেটা ফুলফিল করতে পারছে না, তো এই অবস্থায় যদি এই অন্তত মানে ইনফর্মাল গোল্ড যেটা আছে আমাদের স্টক, সেই স্টকটাকে যদি আমরা ফর্মালাইজ করতে পারি, যেহেতু দাবি করেছে এই অ্যাসোসিয়েশন থেকে, তো তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা খুবই পজিটিভলি দেখা উচিত এনবিআর এর, এবং করে এবং যত দ্রুত সম্ভব এটাকে ফর্মালাইজ করে ফেলা উচিত। তাহলে যেটা হবে যে ইম্পোর্টের ক্ষেত্রে ওই রেস্ট্রিকশন গুলো ওগুলো একটু ইজিং হবে, এখানে আমাদের এখানকার এক্সটার্নাল যে ডিউটি সেটা একটু কমবে, এবং একই সঙ্গে ইনফর্মালটা ফর্মাল হয়ে যাবে। এতে করে আসলে অর্থনীতির জন্য ভালো এবং যারা এটার সঙ্গে এই ব্যবসায় নিয়োজিত রয়েছেন তাদের জন্য ভালো। জনাব মাহফুজ কবির, আপনাকে আমরা নিশ্চয়ই আশা করব যে আপনার এই পরামর্শগুলো সরকার নীতি নির্ধারকরা নিশ্চয়ই আমলে নেবেন। আমরা এই পর্যায়ে একটু আমাদের নিয়মিত যে আয়োজন, বেশ কিছু সংবাদ আছে, পত্রিকার সংবাদ আমরা দেখে থাকি বাণিজ্য বিষয়ক, সেই সংবাদ শিরোনামগুলো আমরা একটু দেখি। প্রথমে আমার কাছে রয়েছে সমকাল, দৈনিক সমকাল। তারা বলছে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 2 টাকা কমলো, যে সংবাদটি আমরা একটু আগে দেখেছি। এটি আসলে প্রতি মাসেই এখন বিশ্ববাজারের সাথে মিল রেখে দামটাকে স্বয়ংক্রিয়ভাবে কমানো বা বাড়ানো হয়ে থাকে। সেই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি গত 2 মাসই পরপর কমেছে, সেটি একটি স্বস্তির খবর। পরের সংবাদটি আমরা দেখি দৈনিক শেয়ারবিজ। তারা শিরোনাম করেছে পুঁজিবাজারে মূলধন বেড়েছে 10,000 কোটি টাকা। আরও একটি ইতিবাচক খবর, পুঁজিবাজারের গত 2 মাসে যে পরিমাণ মূলধন হারিয়েছে সেই জায়গাটাতে তারা বলছে যে গত 25 থেকে 29 জানুয়ারি এক সপ্তাহে 2 পুঁজিবাজার মিলিয়ে, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম পুঁজিবাজার মিলিয়ে মোট বাজার মূলধন বেড়েছে 9,728 কোটি টাকা। একই সঙ্গে লেনদেনে দেখা গেছে মিশ্র প্রবণতা, ডিএসসিতে সামান্য বৃদ্ধি হলে সিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণ। এইটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইবো। এরপরে সংবাদটি দ্য ডেইলি স্টার। তারা বলছে দ্বিতীয় দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, খুবই আশঙ্কার একটি খবর। সমাবেশ নিষেধাজ্ঞা। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কনভেন্ট টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে টানা দ্বিতীয় দিনের মতো 8 ঘন্টার কর্মবিরতি পালন করছেন শ্রমিক এবং কর্মচারীরা। আজ সোমবার সকাল 8টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। এটি খুবই খারাপ খবর। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তা। তারা বলছে ভেনামি চিংড়ি চাষ সম্প্রসারণে সরকারের না, উদ্যোক্তাদের ক্ষোভ। এটি বণিক বার্তা বলছে। এইটি নিয়ে আসলে বৈশ্বিক চিংড়ি বাজারের 60 থেকে 70% এখন ভেনামি জাতের দখলে। সেই জায়গাটাতে আসলে বাংলার, কারণ এটি আসলে উচ্চ উৎপাদন ফলনশীল এবং বর্ধনশীল একটি জাতের একটি চিংড়ি, কিন্তু সেটি নিয়ে আমাদের দেশে গবেষণা হচ্ছিল গত 7-8 বছরে। দীর্ঘ গবেষণা পরীক্ষা নিরীক্ষা শেষে 2022 সালে বাণিজ্যিকভাবে চাষের অনুমতিও দিয়েছিল সরকার। তবে এটি নিয়ে নানান ধরনের আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি এবং সরকার আবারও এটি সম্প্রসারণে সরকারের নেতিবাচক ইঙ্গিত পাওয়াতে ব্যবসায়ীরা আসলে শঙ্কা প্রকাশ করছেন। পরের সংবাদটি এবং সবশেষ যেটি রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ বলছে রমজানের রেকর্ড পণ্য আমদানিতেও শঙ্কা, খালাসে দীর্ঘসূত্রিতায় অস্থিরতা বাজারে। এটি রমজান মাসে প্রতিবারই আমরা দেখতে পাই, রমজানে আসলে এই ধরনের সংকট তৈরি হয় এবং এবারের সংকটটি আসলে খুবই সুনির্দিষ্ট এবং আমরা জানি যে এরই মধ্যে আসলে নিত্যপণ্যের প্রচুর আমদানি হয়েছে, কিন্তু সেই আমদানি পণ্য খালাস করার জায়গায় একটি দীর্ঘসূত্রিতা এবং লাইটারের জাহাজ সংকটের কারণে শতাধিক জাহাজ কিন্তু এখনও আটকে পড়ে আছে। সেই জায়গাটাতে খুব দ্রুত উদ্যোগ না নিলে রমজান আসতে আর খুব বেশি দেরি নেই। সেই জায়গাটাতে আমরা দেখব যে হয়তোবা এটি নিয়ে আমরা একটু এই শুরুতে আলোচনা করতে চাই। জনাব মাহফুজ কবির, রমজানের
আমরা জানি যে রিপোর্টে যেটি বলা হচ্ছে 1 জানুয়ারি 2026 পর্যন্ত প্রায় 8,00,000 টন সয়াবিন তেল, 2,58,000 টন পাম অয়েল সহ মোট 3,66,000 টন ভোজ্য তেল আমদানি হয়েছে। আরও অন্যান্য যেসব পণ্য আমাদের রমজানের চাহিদা বাড়ে সেগুলোও কিন্তু ব্যাপক আমদানি হয়েছে, কিন্তু খালাস করা যাচ্ছে না দুটি কারণে। একটি হচ্ছে বহির্নোঙরে পণ্য খালাসের দীর্ঘসূত্রিতা এবং লাইটারের জাহাজের সংকট। এই জায়গাটা নিয়ে আমরা একটু মতামত শুনতে চাই। ধন্যবাদ। আমরা তো দেখতে পাই যে প্রতি বছরই রমজানের সময় আসলে একটা সংকট হয়, কিন্তু ওই সংকটের কারণগুলো ছিল ভিন্ন। মানে বিশেষ করে আমি গত বছরের আগের যে সময়গুলো, সেগুলোতে আমরা সবসময় জানি যে এই দেশের ভিতরে যে পরিবহন ব্যবস্থা, সরবরাহ সংকট, সিন্ডিকেট, এগুলো অনেক সময় কাজ করেছে, যার ফলে আসলে সংকট তৈরি হয়েছে। এবং সংকটগুলো খুব বেশি দিন থাকেনি, রোজ রমজানের প্রথম 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে এগুলো শেষ হয়ে গেছে। গত বছরে বাজার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। কিছু কিছু সিন্ডিকেট আমরা দেখতে পেয়েছি যে হয়তো এই খেজুরের ক্ষেত্রে সিন্ডিকেট হচ্ছিল প্রায়, সেটাকে বন্ধ করা গেছে, যার ফলে এই বাজারের যে পরিকল্পনা সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো এইবার যেটা হয়েছে সেটা আসলে অবিশ্বাস্য, এবং এটা বাংলাদেশে আসলে সেভাবে হয়নি। সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে, এবং এই প্রায় 20 লক্ষ টনের মতো কিন্তু এই আমদানি হয়েছে, কিন্তু সেগুলো জাহাজে ভাসছে। সেগুলাকে লাইটার যে জাহাজ, সেগুলোর সংকট, এটা আমি মনে করি যে এটা অত্যন্ত কৃত্রিম ভাবে সংকটটা তৈরি করা হয়েছে। তারা কিন্তু ওই পণ্যটা নিয়ে আসতে পারছে না জাহাজ থেকে, এবং মাত্র কয়েকদিন পরে হলো রমজান শুরু। এবং রমজানের আগে কিন্তু ওই যে অনেক পণ্য আছে যেগুলো ক্রুড অয়েল বা একদম ফিনিশ প্রোডাক্ট নয়, তো সেটা তো আমাদের এই প্রোডাক্ট গুলো যারা আমদানি করেছেন তাদের তো ওই গোডাউনে যেতে হবে, কারখানায় যেতে হবে, গিয়ে তো সেটাকে প্রসেস করে সেটা কিন্তু প্যাকেজিং করে তখন এটা বাজারে সরবরাহ করতে হবে, এবং অন্তত রোজার 7 দিন আগে এই রিটেল যে হাউসগুলো আছে সেগুলোতে যেতে হবে। তারপরে না এই পণ্যগুলো পাবে ক্রেতারা না। তো এখন যে সংকটটা তৈরি হয়েছে এটা কিন্তু অত্যন্ত অনভিপ্রেত। তার কারণ সরকার এই এলসিটা ওপেন দিয়েছে, অন্তত এই যে যেগুলো আমদানি করা হয় রমজানের সময়, যেগুলো ভোগ করা হয়, তো সেগুলোর ক্ষেত্রে তার এনবিআর সহায়তা করেছে, বাণিজ্য মন্ত্রণালয় পুরোপুরি সহায়তার কিন্তু হাত বাড়িয়ে দিয়েছে। ব্যবসায়ীরা আমদানিও করেছেন। এখন এটা এমন কি হলো যে আসলে এখানে লাইটার যে জাহাজের সংকট সেটা তৈরি হলো? আর লাইটারটা গেলে কিন্তু তখন আমাদের এই যে খালাসের প্রক্রিয়া, আরো অনেক বিষয় আছে এখানে, যে খালাস ওইখান থেকে তো লোডিং আনলোডিং এর বিষয় আছে, এই আনার পরে তখন যে কাস্টমস প্রসিডিউর, সেগুলো তো একটু সময় লাগে। তো এখন এই পণ্যগুলো আমদানি করে কি যারা আমদানি করলেন তারা কি ভুল করলেন, অন্যায় করলেন? এখন এটা একটু আমাদের চিন্তার বিষয়। আর এখানে যে কৃত্রিম যে সংকটটা তৈরি করা হয়েছে, তো এখন সেটার সমাধানের জন্য কি এই দায়ী ব্যক্তি তাদেরকে চিহ্নিত করা, সেগুলো ঠিক মতো হচ্ছে? তাহলে আমি মনে করি যে এখানে যারা এই বন্দর কর্তৃপক্ষ, তাদের কিন্তু কিছুটা আমি মনে করি যে দায়িত্ব পালনে ঘাটতি রয়েছে। তারা কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছে না। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ডিপি ওয়ার্ল্ডকে যে এইটা দিয়ে দেওয়া, মেমোরি কন্টেইনার টার্মিনাল সেটা দিয়ে দেওয়া, সেটা প্রতিবাদ হচ্ছে। তো এগুলো দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে যে এই সামনে নির্বাচন, এই নির্বাচনের কারণে কিন্তু প্রশাসন এই নির্বাচনের কাজে মূলত নিয়োজিত। তারা কিন্তু এই সমস্ত এই পণ্য ব্যবস্থাপনা, খালাস, এগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। কিন্তু মূল দায়িত্ব হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আমি মনে করি যে তাদেরকে খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে এই খালাস করা যায়। কারণ হলো কি, যে যারা নিয়ে এসছেন জাহাজ যখন ওয়েটিং এ থাকে, তখন কিন্তু জাহাজের আবার চার্জ আছে, যার ফলে এগুলা কিন্তু আবার অ্যাড হবে আমাদের এই যে পুরো কস্টিং এর সাথে। যার ফলে যে উদ্দেশ্যে আসলে এই পণ্যগুলো আমদানি করা হলো, যে অন্তত জনগণ যেন স্বস্তির সঙ্গে কম দামে আসলে পণ্যগুলো কিনতে পারেন, তো সেটা কিন্তু আর তাহলে আমার মনে হচ্ছে না সেই এইসব স্বপ্ন পূরণ হবে। আমি মনে করি যে এখন কিন্তু খুব দ্রুত আসলে উদ্যোগ গ্রহণ করা দরকার, নাহলে এই সংকটটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। জি, মাহফুজ কবির, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও ফিরবো আপনার কাছ থেকে। আমরা একটু শেয়ার বাজার সম্পর্কে, শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে একটু শুনতে চাইবো। শেয়ার বাজারের খবর জানাতে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। গত কয়েকদিন ধরেই আসলে বেশ ভালো সময় যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ঢাকার পুঁজিবাজারে এই মুহূর্তে 31 পয়েন্ট বেড়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্স অবস্থান করছে 5185 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্স বেড়েছে 8.88 পয়েন্ট, অবস্থান করছে 1043 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1992, বেড়েছে 6 পয়েন্টের মতো। এবং লেনদেনের অবস্থা যদি দেখি আমরা, এখন পর্যন্ত 422 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 187টির, কমেছে 127টির, এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, আমরা আগেই দেখছিলাম যে পুঁজিবাজারের মূলধন বেড়েছে 10,000 কোটি টাকা, এই সংবাদটি আমরা পড়ছিলাম, এবং এই বিষয় নিয়ে আমরা এবং পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজ কবির। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। মাহফুজ কবির, পুঁজিবাজারের খুব খারাপ সময় পার করছিল, সেখান থেকে গত এক সপ্তাহে আমরা যেটা দেখেছি যে বেশ
মূলধন আবার গেইন করলো এবং আজকেও বেশ ভালো সময় যাচ্ছে। একটু বিশ্লেষণ শুনতে চাই, এই ভালো সময়টা বা পুঁজিবাজারে এই মানে পজিটিভ রেসপন্সটার পেছনে কি বিষয়টি কাজ করছে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই এক সপ্তাহ আমরা মোটামুটি ভাবে একটু ভালো অবস্থা দেখতে পেয়েছি। আজকেও কিন্তু সূচক কিছুটা বেড়েছে, প্রায় 30 পয়েন্টের মতো বেড়েছে। তো এবং কিন্তু আমরা ওভারঅল যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের মধ্যেও আমরা কিন্তু উত্থানটা একটু বেশি দেখতে পেয়েছি। আমি যদি দেখি যে মোটামুটি সামারি আর কি এখনো পর্যন্ত যেরকম দেখতে পেয়েছি এই 1টা 32 মিনিটেও আমরা দেখতে পেয়েছি যে প্রায় 190টার মতো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 71টা হচ্ছে অপরিবর্তিত এবং 124টা হচ্ছে, হ্যাঁ, যেটা হচ্ছে কমেছে আর কি। তো কিন্তু সার্বিকভাবে আমাদের উত্থানের চিত্রটাই ভালো এবং কয়েকটা যদি আমরা দেখি যে কাদের কাদেরটা বেড়েছে, মানে উপরের দিকে আছে সেগুলো ইবনে সিনা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনাটা, K&Q আর অ্যাপেক্স স্পিনিং। এই পাঁচটা হলো যে সবচেয়ে বেশি আর কি আমরা দেখতে পেয়েছি যে ইতিবাচক পরিবর্তন হয়েছে। মানে মূল বিষয়টা হচ্ছে কি যে এখানে আমরা যদি দেখি যে অল্প কিছু কোম্পানি যারা একটু সুনামের সঙ্গে ব্যবসা করছে, ভালো প্রতিষ্ঠিত কোম্পানি, তারা কিন্তু সামনের দিকে আসছে। এইটা আমি মনে করি যে এটা ইতিবাচক দিক। তার কারণ আগে আমরা দেখতাম যে নামহীন অখ্যাত কোম্পানিগুলো তাদের হয়তো প্রতিষ্ঠানই নেই বা থাকলেও চলছে না। তো এরকম কোম্পানিগুলো হঠাৎ হঠাৎ করে শেয়ারের দাম বেড়ে যেত এবং তখন কিন্তু আবার কয়েকদিন পরে পড়ে যেত, এর মধ্যে প্রফিট নিয়ে চলে যেতেন। এই ধারাটা একটু পরিবর্তন, এটা আমি মনে করি ইতিবাচক। এবং আমরা চাই যে এটা একটা এই এই পরিবর্তনটা টেকসই হোক, মানে ভালো কোম্পানিগুলো ভালোভাবে ব্যবসা করুক এবং এটা আসলে সবার জন্য একটা আস্থার জায়গা তৈরি করবে। এটা একটা দিক। আর আমি মনে করি যে নির্বাচন যেহেতু সামনে, এই সময়টা একটা কারণ যে সবাই তো মানে যারা আসলে বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তারা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে কি কি ধরনের পরিবর্তন করবেন। এর মধ্যে এই প্রাতিষ্ঠানিক সংস্কার বা এই যে পুঁজিবাজার এবং একই সঙ্গে আর্থিক বাজারকে নিয়ে তাদের কিন্তু ইতিবাচক মনোভঙ্গি আছে। তাই আমি মনে করি যে এটাও কাজ করেছে। তার কারণ যারাই ক্ষমতায় আসতে চায় তারা কিন্তু আসলে এই যে বিশেষ করে শেয়ার বাজার যে আসলে একটা দুর্বল অবস্থাতে আছে, এটার একটা পরিবর্তন তারা মনে মনে প্রত্যাশা করেন। তো আমি মনে করি যে এটাও কিন্তু একটা দিক এটা। এবং এটা হয়তো আরো কিছুদিন আমরা দেখতে পাবো যে শেয়ার বাজারের অবস্থা ভালো, কিন্তু এটা আসলে সামনের দিকে এগিয়ে নিতে হবে, মানে নির্বাচনের পরেও যেন শেয়ার বাজার ভালো অবস্থাতে থাকে এবং ভালো কোম্পানিগুলো যারা সুনামের সঙ্গে ব্যবসা করছেন, তো তারা যেন তাদের শীর্ষস্থানটা ধরে রাখতে পারে। তো সেই বিষয়েও আমি মনে করি যে এটা পরিকল্পনা দরকার। আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু আসলে এই যে ইশতেহারগুলো সেগুলো আনফোল্ডিং হচ্ছে, এই অবস্থায় এই পুঁজিবাজারের জন্য পরিষ্কার করে দিক নির্দেশনা দরকার এই ইশতেহারগুলোতে। এটা যদি হয় আমি মনে করি যে যে গতিতে আসলে ব্যাক করছে শেয়ার বাজার, তো সেই গতিটা আরো ভালো অবস্থায় যাবে। এবং এই শেয়ার বাজার নিয়ে আমাদের যে হতাশা, আমাদের মনে যে দুঃখ রয়েছে যে পুঁজি সংস্থানের জন্য সবচেয়ে বড় যে খাত, তো সেই খাতটাই আসলে অবহেলিত এবং সেখানে আসলে মানুষ আহ, খুব একটা ইন্টারেস্ট খুঁজে পাচ্ছেন না। তো এবং আস্থার জায়গাটাও নেই সেই জায়গাতে। সেটা আবার ঘুরে দাঁড়াবে। আর ব্যাংকগুলোর উপরে তো একটা বড় রকমের চাপ তৈরি হয়েছে যে এটা ক্যাপিটালের সোর্স হিসেবে, তো সেটাও কিন্তু অপ্রত্যাশিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু এই যে বড় আকারের যে খেলাপি ঋণ, তো সেই খেলাপি ঋণের অভিশাপ থেকে তো মুক্তি পেতে হবে। তো সব মিলে আমি মনে করি যে এই পুঁজিবাজারের যে আবার সক্রিয় হয়ে ওঠার কোনো বিকল্প নেই। জি, অবশ্যই আমরা আশা করব আসলে একটি ভালো নির্বাচন সামনে, সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচনী যারা যে দলগুলো অংশ নিচ্ছে বিশেষ করে বড় দলগুলোর কাছ থেকে ইশতেহারে পরিষ্কার প্রতিশ্রুতি আপনি বলছেন যে সেটি থাকা উচিত, বিশেষ করে পুঁজিবাজার এবং ব্যবসা বাণিজ্যের উন্নয়নে তারা কি করতে চান। অনেক ধন্যবাদ জনাব মাহফুজ কবির, আপনি আমাদের সাথে ছিলেন এবং আলোচনায় অংশ নিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে, পুঁজিবাজার বিশ্লেষণে অংশ নিয়েছিলেন ডক্টর মাহফুজ কবির। চলে যাচ্ছি স্বর্ণ, রূপা এবং যে মুদ্রার বাজার, যেটি আমরা নিয়মিত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি। আমরা প্রথমেই যদি মুদ্রা বাজারের পরিস্থিতি দেখি, মার্কিন ডলার আজকে কেনা হচ্ছে 122 টাকায়, বিক্রয় 123 ইউরো, 138 টাকা কিনে 143 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকা কিনে 18 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি কেনা হচ্ছে 1 টাকা 25 পয়সায়, বিক্রয় 1 টাকা 45 পয়সা। আমরা স্বর্ণের দাম দেখব, যদিও আমরা বলেছি যে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে গতকাল রাতে এবং সেটি প্রভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 2,59,60,000 টাকায় বিক্রি হচ্ছে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ, 21 ক্যারেট 2,47,000, 18 ক্যারেট 2,08,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,70,000 টাকারও বেশি দরে। রূপার দাম দেখতে চাই,
রূপার দামেও কিন্তু কিছুটা অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে ৭,২৯০ টাকায় উঠে গেছে প্রতি ভরি রূপা। ২১ ক্যারেট প্রতি ভরির দাম ৬,৯৪০, ১৮ ক্যারেট ৫,৯৪৯ এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে ৪,৪৩২ টাকায়। চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫,০০০ H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকটে আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য ভিসাগুলো উন্মুক্ত করা হবে। শুক্রবার ফেডারেল রেজিস্ট্রারের এক নোটিশে এই তথ্য উঠে এসেছে। এতে প্রতি বছর দেয়া ৬৬,০০০ মৌসুমি ভিসা প্রায় দ্বিগুণ করা হবে। নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, ল্যান্ডস্কেপিং সহ শ্রমনির্ভর মৌসুমি শিল্পগুলো এতে উপকৃত হবে। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, তবে বাস্তবতা বিবেচনায় H-2B ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। ইতালিতে অবৈধ কর্মী নিয়োগের বিরুদ্ধে আরও কঠোর সতর্কবার্তা দিয়েছে মেলোনি সরকার। বৈধ কাগজপত্র ছাড়া কোনো কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে বাড়তি জরিমানা, থাকছে কারাদণ্ডের ঝুঁকিও। বৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রমবাজারে শোষণ বন্ধ করাই এর লক্ষ্য বলছে মেলোনি প্রশাসন। ইতালি থেকে সাইফুল ইসলামের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ইউরোপের অন্যতম অভিবাসন গন্তব্য ইতালি। সহজ প্রবেশ ও কাজের সুযোগ, উন্নত জীবনযাত্রা এবং রাজনৈতিক আশ্রয়ের কারণে ভিনদেশীদের কাছে দেশটি পছন্দের তালিকায় থাকে প্রথম সারিতে। অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। তবে অবৈধ অভিবাসন ও নিয়োগ ঠেকাতে নতুন আইন কার্যকর করেছে জর্জিয়া মেলোনি সরকার। নতুন নিয়মে অবৈধভাবে কর্মী নিয়োগ করলে মালিককে দিতে হবে সর্বোচ্চ ৩,৬৩৭ ইউরো পর্যন্ত জরিমানা। এই অর্থ মূলত ওই কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর বিমান ভাড়া ও প্রশাসনিক খরচ বাবদ আদায় করা হবে। বর্তমানে যে ইটালিয়ান সরকার নতুন আইনটি পাশ হয়েছে, এতে কোনো ডকুমেন্ট ছাড়া ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। আর যদি কোনো প্রতিষ্ঠানে ডকুমেন্ট ছাড়া লোক কাজ করে, তাহলে ওই প্রতিষ্ঠানের মালিক বড় ধরনের জরিমানার সম্মুখীন হবে। পাশাপাশি থাকতে পারে ৬ মাস থেকে ৩ বছর পর্যন্ত কারাদণ্ডাদেশ। একাধিক অবৈধ কর্মী নিয়োগ ও অপ্রাপ্ত বয়স্কদের কাজে ব্যবহার করলে শাস্তি আরও কঠোর হবে। অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং শ্রম বাজারে শোষণ বন্ধ করতেই এই সিদ্ধান্ত, বলছে মেলোনি সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। $৮০,০০০ নিচে নেমে গেছে বিটকয়েনের দাম। শনিবার বিশ্ববাজারে এই ক্রিপ্টোকারেন্সির দরপতন হয়েছে ৬.৫% বেশি। পাশাপাশি ইথারের দামও কমেছে প্রায় 12%। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ার্শ এর নাম ঘোষণার পরই মূলত নড়েচড়ে বসেছে বিনিয়োগকারীরা। ওয়ার্শ কেন্দ্রীয় ব্যাংকের ব্যালেন্স শিট ছোট করার পক্ষে, যা বাজারে নগদ অর্থের প্রবাহ কমিয়ে দিতে পারে। অক্টোবরের পর বিটকয়েন তার 1/3 মান হারিয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এই পতনের ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।